স্বাগত মুখোশ উন্মোচনে, সাথে আছি আমি সাজ্জাদ। দর্শক, দিনে দিনে অদৃশ্য জালের মতো সমাজের ঘাড়ে জেঁকে বসেছে অপরাধ। পাল্টাচ্ছে অপরাধের ধরন, রং, রূপ সবই। যার সাথে তাল মিলিয়ে অপরাধীরাও তাদের কৌশল বদলাচ্ছে, আর এর ফলে প্রকৃত অপরাধীরাও ধরাছোঁয়ার বাহিরে থেকে যায় বেশিরভাগ সময়। তাদেরই মুখোশ উন্মোচন করব আজকের পর্বে। সবাই মিললে আমারে কোপাইছে, নিষ্ঠুরভাবে মারা হচ্ছে কিন্তু এটা লোকজনকে। ওইখানে কোপাকুপি করতে করতে এখানে আসছে। 12, 14 থেকে 16 বছর বয়স। আমাকে টক্কর দিব এমন কোন মারপুত আছে? পুরো শান্তি করে রাখছে। পত্তা না ভাই, জমির পত্তা। দর্শক, আজ আমরা ঢাকার বুকে এমন এক জায়গার অন্ধকার মুখোশ সরাবো, যেখানে অপরাধ, মাদক আর ভয়ের রাজত্ব চলে বছরের পর বছর। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, যা একসময় ছিল উদ্বাস্তু শরণার্থীদের ঠিকানা, আজ তা পরিণত হয়েছে অপরাধ সাম্রাজ্যের অন্ধকার ঘাঁটিতে। মাদক, খুন, গ্যাং কালচার আর রক্তক্ষয়ী হানাহানির জন্য কুখ্যাত এই ক্যাম্প যেন রাজধানীর বুকের ভেতরে এক লুকানো দুঃস্বপ্ন। জেনেভা ক্যাম্পের সরু অলিগলিতে দিনের বেলা হয়তো সাধারণ মানুষের হাঁটা চলা দেখা যায়, কিন্তু রাত নামলেই অন্য এক চেহারা ফুটে ওঠে। মাদকের লেনদেন চলে প্রকাশ্যে, ইয়াবা থেকে আইস, সবকিছু পাওয়া যায় একদম সহজে। এখানে মাদক শুধু ব্যবসা নয়, এটি একটি সংস্কৃতি হয়ে গেছে। বহু পরিবারে একাধিক সদস্য আসক্ত, আর ব্যবসায় জড়িত পুরো পরিবার। স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী প্রতিটি গলিতে 2-3টি মাদক বিক্রির পয়েন্ট থাকে। কিশোর বয়সী ছেলেরা খুচরা ডিলার হিসেবে কাজ করে, আর তাদের পেছনে থাকে বড় সিন্ডিকেট। এই সিন্ডিকেট শুধু ক্যাম্পের ভেতরে সীমাবদ্ধ নয়, ঢাকার বাইরে পর্যন্ত নেটওয়ার্ক বিস্তৃত। আইন শৃঙ্খলা বাহিনী বহুবার অভিযান চালালেও অপরাধীরা আবারও ফিরে আসে। ক্যাম্পের ভেতরে পুলিশের প্রবেশ সব সময় সহজ হয় না। একদিকে গলির জটিল গঠন, অন্যদিকে স্থানীয়দের ভীতি, সব মিলিয়ে অপরাধীরা এখানে নিরাপদ আশ্রয় পেয়ে যায়। এমনকি বহুবার দেখা গেছে পুলিশের টহল দলকে ঢুকতে হলে স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ করতে হয়। সুরি রোড থেকে আমরা চাপাতি এবং সামুরাই প্রস্তুত কারক 2 জন কারিগরকে আমরা গ্রেফতার করেছি এবং বিভিন্ন যন্ত্রপাতি এবং মালামাল উদ্ধার করেছি। তার মধ্যে রয়েছে শাবল, তারপরে চাকু, ধারালো ছুরি, টর্চ লাইট, প্লাস্টিকের বস্তা, রশি। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো কিশোরদের গ্যাং কালচার। 12-13 বছর বয়সী শিশুরা অস্ত্র ধরে, খুন খারাপিতে জড়িয়ে পড়ে। গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হামলা, এমনকি হত্যাকাণ্ড ঘটে নিয়মিত। দোকানের কোপায় যায়, এর কোনো কারণ নাই। ওইখানে কোপাকুপি করতে করতে এখানে আসছে। প্রত্যেকটা বাচ্চার বয়স 12, 14 থেকে 16 বছর বয়স। এরা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকে, আর বিনিময়ে নেতাদের জন্য মিছিল মিটিংয়ে শক্তি প্রদর্শন করে। ওদের কাছে যে অস্ত্র একটা সাধারণ মানুষ এগুলো রাখবে না কোনোদিন। আমরা এলাকাবাসীর নিরাপত্তার জন্য রাত হলেই আমরা বিভিন্ন জায়গায় টহল দিই। ক্যাম্পের ভেতরে এক একটা গ্যাং অন্য গ্যাংকে নির্মূল করার জন্য মারাত্মক আক্রমণ চালায়। রাস্তায় খোলা ছুরিকাঘাত, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, এমনকি হাতবোমা পর্যন্ত ব্যবহার হয়েছে একাধিক ঘটনায়। পুলিশের ডাটায় দেখা যায় গত কয়েক বছরে ক্যাম্প এলাকায় ছোট বড় মিলিয়ে ডজনখানেক হত্যাকাণ্ড ঘটেছে, যার বেশিরভাগই গ্যাং দ্বন্দ্বকে কেন্দ্র করে। অটোরিক্সা দিয়ে আইসা দাপ করে এক জায়গায় থামায়, মনে করেন যে যা আছে মনে করেন কোবায় কাবা সব নিয়ে যায়। 10-12 জন চাবাড়িছে, মানে সামরালিয়া খারায়, আপনিও মনে করেন এখান থেকে ভাগবে। পদক্ষেপ আমরাই নিচ্ছি না তো পুলিশ কিভাবে নিবে? কারণ আমি তো ভয় পাচ্ছি তাদেরকে। প্রতিদিন ক্যাম্পে কোটি টাকার মাদক লেনদেন হয় বলে দাবি স্থানীয়দের। এখানে যারা বড় সিন্ডিকেট চালায় তারা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, দামি গাড়ি চালায়, অথচ নিয়ন্ত্রণের সুতো ধরে রাখে ক্যাম্প থেকেই। চাঁদাবাজি তো এটা মানে এদের কাছে পান্তা ভাত। পিছে তো অবশ্যই কেউ না কেউ ছিল যারা মনে করেন যে বাচ্চা কাচ্চারে ব্যবহার করে। 9 জনকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের কাছ থেকে ডাকাতি করার বিভিন্ন যন্ত্রপাতি এবং মালামাল উদ্ধার করেছি। এই টাকার ভাগ যায় রাজনৈতিক নেতাদের কাছে, এমনকি দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এতে লাভবান হয় বলে অভিযোগ আছে। কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, তারপরে আর অন্যান্য কিছু স্বার্থবাদী গোষ্ঠী, তারা নিজেদের প্রভাবকে শক্তিশালী করার জন্য
বিভিন্ন ধরনের মহড়া এবং শোডাউন করছিল। এর প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, ব্লক রেড পরিচালনা করা হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন, এটি শুধু অপরাধের গল্প নয়, এটি একটি প্যারালাল সোসাইটি যেখানে রাষ্ট্রের আইন ভিন্নভাবে চলে আর ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখে এই কালো ব্যবসাকে। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো কিভাবে? জেনেভা ক্যাম্পের ইতিহাস শুরু 1971 সালের মুক্তিযুদ্ধের পর। এখানে পাকিস্তানপন্থী বিহারি সম্প্রদায়ের মানুষদের রাখা হয়। প্রায় 25,000 মানুষের জন্য তৈরি শিবিরে আজ প্রায় 1 লক্ষাধিক মানুষ বাস করছে। এই মহিলা মানুষ থাকতে পারে, এতে আবর্জনা গন্ধ টন্ধতে তো বিমারিও হতে পারে। অনেক কষ্ট হয়, কি করবো, বসবাস তো করতে হবে না, আমাদের তো আর জায়গা বি নাই যে যেতে পারবো। সংকীর্ণ গলি, অপর্যাপ্ত স্যানিটেশন, কাজের অভাব সব মিলিয়ে হতাশার পরিবেশ জন্ম নেয়। ক্যাম্পে থাকতেছি, রিলিফ ক্যাম্পে, ইউ মাস্ট প্রোভাইড মি অল বেসিক নিডস এন্ড বেসিক রাইট। কি আছে আমাদের কাছে? কিছু নেই। এখন আমাদের যে জন্ম পোলাপান, এরা কি করবে? এরা কি পাকিস্তানি অথবা ইংল্যান্ড অথবা ইন্ডিয়ান অথবা কোন জায়গা? প্রথম প্রজন্ম যুদ্ধ পরবর্তী সময়ে স্ট্যাটাসহীন হয়ে পড়ে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থার ত্রাণ দিয়ে দিন চললেও স্বাস্থ্যই সমাধান হয়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে বঞ্চিত হয়েছে ক্যাম্পের মানুষ। এই অবহেলা থেকেই অপরাধের জন্ম। ঘর বাড়ি লুট করেছে, ঘর বাড়ি ভেঙেছে, দোকান লুটপাট করেছে, দোকান যেন ভেঙে দিয়েছে এবং নিরীহ মানুষ রাত্রে যেন শান্তিপূর্ণভাবে যেন ঘুমাতে পারতেছে না। কাজ না থাকায় তরুণরা ছোটখাটো চুরি ছিনতায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে রাজনৈতিক নেতারা তাদের ব্যবহার করতে শুরু করে ভোট ব্যাংক আর পেশি শক্তির জন্য। ধীরে ধীরে ক্যাম্প পরিণত হয় অপরাধের স্বর্গরাজ্যে। সন্ধ্যা হলেই ককটেল আরম্ভ করে। উভয় পক্ষ যারা যারা এটা বেচে, উভয় পক্ষের জন্য এই একে অপরকে জন্য আঘাত করতে চেষ্টা করে। ক্যাম্পের মানুষদের অনেকেরই এখনো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জমির কাগজপত্র পায়নি, ফলে তারা রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত। এই আইনি শূন্যতাকে কাজে লাগিয়েই অপরাধীরা তাদের নিয়ন্ত্রণ করে। 1980-90 দশকে রাজনৈতিক নেতারা ক্যাম্পের ছেলেকে ভাড়া করে মিছিল মিটিংয়ে ব্যবহার করতে থাকে। বিনিময়ে তাদের অপরাধের শাস্তি থেকে রেহাই দেওয়া হয়। এই সংস্কৃতি এত গভীরভাবে গেঁথে যায় যে আজও তা চলছে। কিন্তু একজনের একটা মোবাইল লইয়া গেছে, আগে দিছে খুব একসাথে জড়ো হয়ে আমার ভাইকে দিনে দুপুরে তাকে খুন করছে। এখানকার শিশুদের অনেকেই স্কুলে যায় না। গলির ভেতরই খেলার ছলে তারা অপরাধে জড়িয়ে পড়ে। বিচার দিবি কার কাছে রে? মন্ত্রী আয় আমগো কাছে, আমাগো টক্কর দিব এমন কোন মাতপুত আছে? এক সময়কার শরণার্থী শিবির এখন অপরাধের কারখানায় পরিণত হয়েছে। সবাই মিললে আমারে কোপাইছে চাপাটি দিয়া। আমি বিরিয়ানি বেচি, দিন কামাই দিন খায়। 8-10 জন মিললে আমারে ওখানে নিয়ে গিয়া কোপাইছে। আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার হাতটা আর চলবো না। ওরা কি চায় পুরা কেমন, ওরা কি নিতে চায় না, কোনো কিছু করতে চায় ওরা না জানে। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম জেনেভা ক্যাম্পের অন্ধকার চিত্র, কিন্তু এখন প্রশ্ন, আমরা কিভাবে এই অন্ধকার থেকে আলোর পথে ফিরতে পারি? অপরাধের এই দুষ্ট চক্র ভাঙা সম্ভব যদি রাষ্ট্র, সমাজ আর সাধারণ মানুষ একসাথে এগিয়ে আসে। জেনেভা ক্যাম্প শুধু অপরাধের গল্প নয়, এটি আমাদের ব্যর্থতার প্রতিচ্ছবি। সেই ব্যর্থতাকে জয় করাই এখন বড় চ্যালেঞ্জ। আমার জামাই বাইরে গেছে, ওনার গুলি লেগেছে। মাদক ব্যবসায়ীরা ঝগড়া করতে আসে, এর মধ্যে ভালো মানুষও চলে যাচ্ছে। আমরা বাসা থেকে বের হতে পারি না, দোকানপাট খুলতে পারি না। আমরা বাল বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব বলেন? এটা সমাধান খুঁজতে হলে প্রথমেই বুঝতে হবে এটি শুধু অপরাধ নয়, এটি একটি সামাজিক রাজনৈতিক সংকট, আইন শৃঙ্খলা বাহিনীর চ্যালেঞ্জ। আমরা আমাদের কোনো দর্শক, একটি ক্যাম্প যেখানে মানুষের বেঁচে থাকার অধিকার থেকেই বঞ্চিত করা হয়েছে, সেই ক্যাম্পেই সময়ের সঙ্গে হয়ে উঠেছে অপরাধ সাম্রাজ্য। ইতিহাসের এই ট্র্যাজেডি আজ সমাজের জন্য ভয়াবহ হুমকি। বহুবার র্যাব ও পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
কারণ মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত শক্তিশালী রাজনৈতিক মহল। আইন প্রয়োগের ধারাবাহিকতা না থাকলে অপরাধীরা আবারও ফিরে আসে। বাহিনীসমূহের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। জেনেভা ক্যাম্পকে অপরাধের ঘাঁটি থেকে মুক্ত করতে হলে এখানে বসবাসকারীদের স্থায়ী নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। তাদের জন্য সঠিক বাসস্থান, শিক্ষা, চাকুরি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। না হলে অপরাধ থেকে বেরিয়ে আসার পথ খোলা হবে না। বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী ক্যাম্প অপরাধের ঘাঁটিতে পরিণত হয়েছিল, কিন্তু সরকার, এনজিও ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে সেই সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব হয়েছে। যেমন কলম্বিয়ার বস্তি এলাকায় সামাজিক পুনর্বাসনের মাধ্যমে অপরাধ কমানো গেছে। ইতিমধ্যে আমরা জেনেভা ক্যাম্পে একাধিকবার অভিযান চালিয়ে বেশ কিছু অপরাধী এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এর বাইরে ওখান থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কিশোরদের অপরাধ থেকে ফেরাতে খেলাধুলা, কারিগরি শিক্ষা, পুনর্বাসন কার্যক্রম নিতে হবে। শুধু গ্রেপ্তার করলেই সমাধান হবে না। দর্শক, জেনেভা ক্যাম্পের অন্ধকার আসলে আমাদের সমাজের অন্ধকার। যাদের আমরা অবহেলা করেছি তারাই আজ ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিয়েছে। মুখোশ উন্মোচনের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমি সাজ্জাদ হোসেন বিদায় নিচ্ছি এই বার্তা দিয়ে, অপরাধের সমাধান শুধু পুলিশি অভিযান নয়, সামাজিক দায়িত্ব আর মানবিক উদ্যোগই পারে অন্ধকার ভাঙতে। আলোর পথে হোক আমাদের সবার যাত্রা।